বিগ ব্যাং থিওরি অর্থাৎ পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে যে সকল থিওরিজগুলো রয়েছে তার মধ্যে মোস্ট রিসেন্ট অর্থাৎ সর্বাধুনিক সায়েন্টিফিক অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ সায়েন্টিস্ট যে থিওরিটিকে অ্যাকসেপ্ট করেছে অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য আর্থ, পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে, শুধু পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে নয়, এই থিওরিটি ইউনিভার্সের উৎপত্তি কীভাবে হয়েছে অর্থাৎ এই মহাবিশ্বের উৎপত্তি কীভাবে হয়েছে তার সম্বন্ধেও এক্সপ্লেন করে যে থিওরিটি, সেটি হলো বিগ ব্যাং থিওরি। তো সেই থিওরিটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো অল ইউ আর ওয়েলকাম টু এ নিউ ভিডিও সিরিজ। থ্রু দিস ভিডিও সিরিজ উই উইল ডিসকাস উইথ ইউ নাম্বার অফ সিগনিফিক্যান্ট অর ইউ ক্যান সে ইম্পর্টেন্ট টপিক of geography subjects related to the West Bengal School Service Commission, Madrasa Service Commission and Public Service Commission. এবং তার সঙ্গে the students or the aspirants who are preparing for central government টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনস লাইক এনভিএস, কেবিএস, ইএমআরএস, এমনকি যারা বিহারের পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিপিএসসি টায়ারি 4-এর জন্য প্রিপারেশন নিয়েছো, তাদের জন্য এই ক্লাসগুলো আর গোয়িং টু বি ভেরি বেনিফিশিয়াল। ওকে, সো অ্যাজ উই হ্যাভ ডিসাইডেড to provide you a number of significant or important topics of different subjects. So আমাদের সাবজেক্ট এক্সপার্টিসরা তোমাদের সঙ্গে তাদের কনসার্ন সাবজেক্টের প্রত্যেকটি বিষয় বা ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করবে এই থ্রু এই চ্যানেলের মাধ্যমে। এমনকি তার সঙ্গে এই এক্সাম রিলেটেড যে এক্সামগুলোর কথা আমি বলেছি, এই এক্সামসগুলো রিলেটেড যত আপডেটস রয়েছে আমরা যেহেতু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। সো আমার রিকোয়েস্ট থাকবে টু অল অফ ইউ টু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, সো কাম টু দ্য মেইন কন্টেন্ট অফ টুডেস ডিসকাশন, দ্যাট ইজ দ্য বিগ ব্যাং থিওরি। ওকে, বিগ ব্যাং থিওরি আমরা যদি দেখি, unit geotectonic unit, if you see your syllabus, geotectonic units is very common for all of this examination. প্রত্যেকটা এক্সামিনেশনের কনসার্নে কিন্তু জিওটেকটনিক অর্থাৎ সিলেবাস যদি দেখি তাহলে জিওটেকটনিক ইউনিটটি কিন্তু কমন। অ্যান্ড দিস জিওটেকটনিক ইউনিট ইজ স্টার্টিং উইথ নাম্বার অফ থিওরিজ লাইক অরিজিন অফ দ্য আর্থ, এর সম্বন্ধে যে থিওরিজগুলো রয়েছে সেই থিওরিজ দিয়ে কিন্তু আমাদের এই ইউনিটটি শুরু হচ্ছে। ওকে, তাদের মধ্যে অন্যতম যে থিওরিটি দ্যাট ইজ দ্য বিগ ব্যাং থিওরি। এখানে তো অনেকগুলো থিওরিজ রয়েছে পৃথিবীর উৎপত্তি সম্বন্ধে, যেমন হচ্ছে গ্যাসিয়াস হাইপোথিসিস, নেবুলা হাইপোথিসিস, প্ল্যানেটাজিমাল হাইপোথিসিস, বাইনারি হাইপোথিসিস অ্যান্ড টাইডাল হাইপোথিসিস অলসো দেয়ার, রাইট। তার মধ্যে অন্যতম যে বললাম বিগ ব্যাং থিওরি, which is the only, you can say, only modern theory that give explanation about the origin of the earth. অর্থাৎ এর আগে যে থিওরিজগুলো কথা বললাম সেগুলো কিন্তু মডার্ন থিওরিজ নয়। ওকে, সেগুলো হাইপোথিসিস বলেছিলাম, মনে রাখবে। অ্যান্ড দেয়ার ইজ অনলি থিওরি, একটি মাত্র থিওরি আমাদের সিলেবাসে আছে যেটা হলো মডার্ন থিওরি, অ্যান্ড ইট ইজ দ্য সায়েন্টিফিক থিওরি দ্যাট গিভ এক্সপ্লেনেশন অ্যাবাউট দি অরিজিন অফ দিস ইউনিভার্স। ওকে, সো চলো এই থিওরিটি আমরা ইন ডিটেলসে আলোচনা করি। সো অ্যাজ ইউ নো দ্য বিগ ব্যাং থিওরি ইজ এ ভাস্ট থিওরি, একটা বিশাল বড় থিওরি। ওকে, so I have decided to discuss this theory with you dividing into 3 class. Okay, একদিনে এত বড় ক্লাস নিলে তোমরা বোরিং হয়ে যাবে। সো I have decided এই ক্লাসগুলোকে আমরা গোটা থিওরিটিকে আমি 3টি ডিভিশন বা 3টি ক্লাসে ডিভাইড করে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। সো ফার্স্ট অর্থাৎ আজকে যে আলোচনার বিষয় দ্যাট ইজ দি মেকানিজম অফ দ্য থিওরি, অর্থাৎ বিগ ব্যাং থিওরি কিভাবে এক্সপ্লেন করছে যে উৎপত্তি হয়েছে আমাদের এই মহাকাশের, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ইন দ্য নেক্সট ক্লাস আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট দ্য ইভলিউশন অফ দিস থিওরি। অর্থাৎ ইফ ইউ সি দিস থিওরি হ্যাজ নট গিভেন বাই অনলি সিঙ্গেল প্রোপাউন্ডার। ওকে, আনলাইক দ্য গ্যাসিয়াস হাইপোথিসিস আর ইউ ক্যান সে নেবুলা হাইপোথিসিস, সেগুলো কিন্তু যেমন গ্যাসিয়াস হাইপোথিসিস শুধুমাত্র ইমানুয়েল কান্ট দিয়েছেন, নেবুলা হাইপোথিসিস ল্যাপ্লাস দিয়েছেন, অর্থাৎ একজনই প্রোপাউন্ডার ছিল। বাট বিগ ব্যাং থিওরি কিন্তু কোনো সিঙ্গেল পারসন দ্বারা দেওয়া হয়নি, বা তার যে প্রোপাউন্ডার সিঙ্গেল পারসন নয়। ইট হ্যাজ এ গ্রেট হিস্টোরি অফ ইটস ইভলিউশন, অর্থাৎ একজন সায়েন্টিস্ট এসে তাকে কিন্তু এনরিচ করে গেছেন, এই থিওরিটিকে এসে এনরিচ করে গেছেন। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি কোন কোন থিওরি সায়েন্টিস্টরা এসেছিলেন, বা বলতে পারি যে কোন কোন সায়েন্টিস্টরা এই থিওরিটিকে এনরিচ করেছেন, সেটা যদি বলি তাহলে ল্যান মুয়ের বলে প্রথম একজন ব্যক্তি, যিনি কিন্তু এই বিগ ব্যাং থিওরির সূচনা বলতে পারি, তার একটা থিওরিটিক্যাল প্রেজেন্টেশন তিনি দিয়েছিলেন অ্যাবাউট দ্য এক্সপেনশন অফ দিস ইউনিভার্স। ওকে, বা এই থিওরিটির সূচনা করেন হচ্ছে ল্যান মুয়ের। দেন ইমানুয়েল এডউইন হাবেল comes, he enriched this theory. Then
দেয়ার ইজ পিচো অ্যান্ড উইলসন, তার জন্য তারা এই থিওরিটির জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছেন। দেন কাম ডাইক। তো এরকম নাম্বার অফ থিওরিস্ট বলতে পারি বা নাম্বার অফ সায়েন্টিস্ট অর অ্যাস্ট্রোফিজিক্স কাম অ্যান্ড এনরিচ দিস থিওরি। তো এর একটা বড় হিস্ট্রি কিন্তু রয়েছে, সেটা আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। অ্যান্ড দ্য থার্ড ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য এভিডেন্সেস অফ দ্য থিওরি। যখনই আমরা বলছি এই থিওরিটি হলো সায়েন্টিফিক একটা থিওরি, ওকে, সো ইট হ্যাজ সায়েন্টিফিক্যাল বেস, দিস থিওরি হ্যাজ সায়েন্টিফিক্যাল বেস, অর্থাৎ এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে। তো সায়েন্স কখন বলবে, সায়েন্টিফিক বেস কখন তৈরি হবে কোনো একটা থিওরি, when it has some proofs or evidences. So this is the only theory that gives number of proofs against it is happening. যে বিগ ব্যাং এর মাধ্যমে যে আমাদের ইউনিভার্স তৈরি হয়েছে তার এগেইনস্টে কিন্তু অনেকগুলো প্রুফ সায়েন্টিস্টরা টাইম টু টাইম দিয়ে গেছেন। ইভেন স্টিল there are number of researcher who are working in this field. ওকে, এই বিগ ব্যাং থিওরিকে এনরিচ করার জন্য এখনও কিন্তু আজকে পর্যন্ত অনেক সায়েন্টিস্ট কী করছেন বা রিসার্চার তারা কাজ করছেন। সো যদি দেখি এভিডেন্সেসগুলো বা প্রুফসগুলো কী কী প্রুফস রয়েছে এর থিওরির রেসপেক্টে, তাহলে আমরা দেখব এই থিওরির রেসপেক্টে কসমিক ব্যাকগ্রাউন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন। কসমিক ব্যাকগ্রাউন্ড মাইক্রোওয়েভ রেডিয়েশন একটা বড় এভিডেন্স এই থিওরির, বা বলতে পারি মোস্ট স্ট্রংগেস্ট এভিডেন্স প্রোভাইড করে এই থিওরির এগেনস্টে রেসপেক্টে। দেন উই হ্যাভ রেড শিফট, অর্থাৎ রেড শিফট অফ দ্য গ্যালাক্সিস। গ্যালাক্সিগুলো যে মুভ করে যাচ্ছে তারা একসময় একসঙ্গে ছিল এবং ধীরে ধীরে তারা দে আর মুভিং আওয়ে ফ্রম ইচ আদার, এই রেড শিফটও কিন্তু এই থিওরির বড় এভিডেন্স। দেয়ার ইজ টেম্পারেচার অফ দিস ইউনিভার্স বা লাইট, এই ইউনিভার্সের বা বলতে পারি মহাজগতের যে টেম্পারেচার, বর্তমান টেম্পারেচার যেটা দেখি, অ্যান্ড চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, অর্থাৎ ইউনিভার্সে বা মহাকাশে টেম্পারেচার যে পরিবর্তন সেটা একটা বড় এভিডেন্স। দেন লাইট, যে লাইট বর্তমানে আমাদের ইউনিভার্সে দেখতে পাওয়া যায় সেই লাইটটাও আমাদের বড় এভিডেন্স প্রোভাইড করে। সো এখানে অনেকগুলো এভিডেন্স রয়েছে যেগুলো কিন্তু আমি এই নিউজ সাকসেসিভ ক্লাসে ডিসকাস করে থাকবো। ওকে, সো চলে আসি আজকে যে ডিসকাশন, দ্যাট ইজ দ্য মেকানিজম অফ বিগ ব্যাং থিওরি, অর্থাৎ কীভাবে একটা বিন্দু থেকে শুরু করে এই গোটা ইউনিভার্সের উৎপত্তি হয়েছে সেই নিয়ে ইন ডিটেলসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। সো অ্যাকর্ডিং টু দ্য প্রোপাউন্ডার অফ দিস বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি যারা প্রোপাউন্ডার রয়েছে তারা যে ধারণাটা দেয় এই ইউনিভার্স উৎপত্তি, তা হলো এমন যে আজকের দিনে যে এই যে ভাস্ট একটা ইউনিভার্স বা মহাজগৎ আমাদের আজ রয়েছে, যেটা ইভেন মেজারও করা যায় না, এত ভাস্ট এই ইউনিভার্স, সেটা ইনিশিয়ালি একটি বিন্দু ছিল। ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে ইট ওয়াজ জাস্ট এ সিঙ্গুলার টিনি বলস। ওকে, ইট ওয়াজ সিঙ্গুলার টিনি বলস, একটা ছোট্ট একটা বিন্দু ছিল বা ছোট্ট কণা ছিল। সেই কণাই পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে ইভলিউশনের মাধ্যমে বা তার মধ্যে অনেক চেঞ্জেস আছে এবং ধীরে ধীরে আমাদের এই ইউনিভার্স তৈরি হয়। ওকে, সো কীভাবে তারা এক্সপ্লেন করেছেন যে এই ইউনিভার্স উৎপত্তির যে পদ্ধতি, কীভাবে তারা এক্সপ্লেন করেছেন, দে সেড দেয়ার ওয়াজ আ সিঙ্গুলার টিনি বলস, সিঙ্গুলার টিনি বলস। ওকে, একটা সিঙ্গুলার বা ছোট্ট টিনি বলস থেকে এই গোটা ইউনিভার্সের উৎপত্তি হয়েছে। তো যখন আমরা বলছি যে একটা ছোট্ট কোণা থেকেই এই গোটা বিশ্বের বা মহাবিশ্বের উৎপত্তি হয়েছে, দেন ইট বিকামস ভেরি ইম্পর্টেন্ট টু নো দ্যাট হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস টিনি বলস or this singular point. এই সিঙ্গুলার পয়েন্টের কী এমন বৈশিষ্ট্য ছিল যে ফ্রম দ্যাট সিঙ্গুলার পয়েন্ট such a vast universe has formed. এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। সো লেটস সি হোয়াট ওয়ার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দিস সিঙ্গুলার পয়েন্টস। সো প্রথম যদি ক্যারেক্টারিস্টিক দেখি তাহলে ইট ওয়াজ unimaginably স্মল ভলিউম। এটা ভীষণই ছোট্ট একটা বিন্দু ছিল, অর্থাৎ ইট ওয়াজ মাচ স্মলার দ্যান এ স্যান্ড পার্টিকেলস। একটা ধূলিকণার থেকেও এটা ছোট ছিল, যেটা আমরা ইমাজিনও করতে পারি না। আনইমাজিনেবল স্মল ভলিউম হ্যাজ অফ দিস টিনি বল। ওকে, তারপরে সেকেন্ড যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য ছিল এই ছোট্ট টিনি বলসটা, দ্যাট ইজ ইট ওয়াজ ইনফানাইট টেম্পারেচার অফ দিস টিনি বল। এই
এই টিনি বলসটির টেম্পারেচার কিন্তু ইনফানাইট ছিল, অর্থাৎ হুইচ ইজ নট মেজারেবল, মেজারই করা যাবে না, এত হাই টেম্পারেচারের মধ্যে ছিল, বিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইট হ্যাজ। ওকে, along with this it has infinite density of masses, অর্থাৎ it was fully compact, একেবারে ঠুসে ভরা একটা টিনি স্যান্ড পার্টিকেলসের মতো ছিল। ওকে, যার মধ্যে এত হাই ডেন্সিটি ছিল, হাই টেম্পারেচার ছিল এবং সাইজে এতটাই ছোট ছিল যে যেটা আমরা ইভেন ইমাজিনও করতে পারি না হাউ স্মল ইট ওয়াজ। ওকে, সো এটা যেহেতু হাই টেম্পারেচার ছিল, ইনফানাইট টেম্পারেচার অ্যান্ড ইনফানাইট ডেন্সিটি, বিকজ অফ বিং হাই ডেন্সিটি অ্যান্ড টেম্পারেচার somehow there might have been an instability has formed, এই টিনি বলসটার মধ্যে কোনোভাবে হয়তো সেখানে একটা আনস্টেবিলিটি তৈরি হয়েছিল। আর বিকজ অফ দ্যাট আনস্টেবিলিটি বিগ এক্সপ্লোশন বা বলতে গেলে একটা বড় বিস্ফোরণ ঘটে গিয়েছিল। এ বিগ এক্সপ্লোশন হ্যাজ অকার্ড ইন দিস টিনি পার্টিকেলস। কেন? তার কারণ বলছেন এই থিওরিস্ট বা বলতে পারি এর প্রোপাউন্ডার বলছেন, বিকজ অফ দ্য ইনফানাইট টেম্পারেচার অ্যান্ড হাই ডেন্সিটি অ্যান্ড হাই টেম্পারেচার দেয়ার somehow might have been formed an instability, এই টিনি বলসের মধ্যে কোনো একটা আনস্টেবিলিটির কারণে কিন্তু একটা বড় এক্সপ্লোশন অকার্ড হয়। বিকজ অফ দিস এক্সপ্লোশন দিস থিওরি ইজ অলসো নন অ্যাজ এ বিগ ব্যাং, যেহেতু বড় এক্সপ্লোশন হয়েছিল তাই একে আমরা বিগ ব্যাং থিওরি বলছি। ওকে, এই থিওরিটাকে বিগ ব্যাং বলছি কেন? কারণ যে সাধারণত যে ফটাকাগুলো হয় তোমাদের কাকুর বিয়ে দাদার বিয়েতে যে পটাকাগুলো আমরা ফাটাই, সেটার যে আওয়াজ হয় বা তার যে বিস্তৃতি তার থেকে কয়েক হাজার কোটি গুণে কিন্তু এটা বড় ছিল। ইফ ইউ সি, কেন বলছি এটা আমরা বিগ ব্যাং? বিকজ উইদিন দ্য 1.01 সেকেন্ড অর বলতে পারি 1 মিলি সেকেন্ড, অর্থাৎ এই এক্সপ্লোশন হওয়ার 1 মিলি সেকেন্ডের মধ্যেই কিন্তু এই বিগ ব্যাংয়ের বা বলতে পারি যে এই ইউনিভার্সের সাইজ হয়েছিল ইভেন মোর দেন আওয়ার গ্যালাক্সি। আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সি রয়েছে তার যা সাইজ, এই সাইজটা কিন্তু অকুপাই করেছিল উইদিন 0.01 সেকেন্ড। আমাদের যে গ্যালাক্সি রয়েছে মিল্কি ওয়ে তার সাইজের থেকেও বড় সাইজ হয়ে গেছিল, 1 সেকেন্ডও সময় লাগেনি, তার থেকেও কয়েক গুণে কম, অর্থাৎ 0.01 সেকেন্ড আর 1 মিলি সেকেন্ড এর সাইজ আমাদের এই যে গ্যালাক্সি রয়েছে তার থেকে বড় সাইজ হয়। এবং এর যে স্প্রেডিং রেট, এর মধ্যে যে ম্যাটারগুলো ছিল বা বস্তুগুলো এর মধ্যে ছিল তাদের যে স্প্রেডিং রেট ছিল 90 টাইম গ্রেটার দ্যান স্পিড অফ আওয়ার লাইট, অর্থাৎ লাইটের যে স্পিড তার 90 গুণ বেশি স্পিডে এই ম্যাটারগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছিল। ওকে, আমরা জানি কি লাইট স্পিড অফ লাইট কি, দ্যাট ইজ 3 lakhs, স্পিড অফ লাইট ইজ 3 lakhs। আমরা যদি 3 lakhs এর সঙ্গে 90 মাল্টিপল করি দেন ইউ ক্যান ইমাজিন দ্যাট হাউ গ্রেটার রেট ইট হ্যাজ অফ ইটস এক্সপেন্ডিং। এই ইউনিভার্স এক্সপ্লোশন হওয়ার সঙ্গে সঙ্গে কত স্পিডে কিন্তু এক্সপেন্ড হওয়া শুরু করেছিল, কত বড় বিস্ফোরণ ঘটেছিল, যেটা একটা গ্যালাক্সি উইদিন 1 মিলি সেকেন্ডস একটা বড় গ্যালাক্সির থেকেও বড় আকৃতি আমাদের ইউনিভার্সে তৈরি করেছিল। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই উই আর সেইং দিস ইজ অ্যাজ আ বিগ ব্যাং। এটা বিয়ে বাড়ির কোনো পটাকার মতো ছিল না, এটাকে আমরা বলছি বিগ ব্যাং, বিগ এক্সপ্লোশন। বুঝতে পারছো কত বড় আকৃতির সৃষ্টি হয়েছিল আমাদের এই ইউনিভার্সের উইদিন 1 মিলি সেকেন্ডস। সো নেক্সট, এই টিনি বলস বা এই যে সিঙ্গুলারিটি যেটাকে আমরা বলছি, আচ্ছা তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে এই থিওরিটা কিন্তু সিঙ্গুলারিটি থিওরিও বলা হয়। সিঙ্গুলারিটি থিওরি অর্থাৎ পরীক্ষায় যদি সিঙ্গুলারিটি থিওরি নিয়ে কোনো কোয়েশ্চেন্স জিজ্ঞাসা করে সেই সময় কিন্তু আমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। সিঙ্গুলারিটি থিওরি ইজ অলসো নন অ্যাজ বিগ ব্যাং থিওরি। এই থিওরিটাকে আরও অনেকে বলেছেন এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। সো একটা থিওরির কিন্তু এই বিগ ব্যাং থিওরির কিন্তু 3 ধরনের নাম রয়েছে। ওয়ান ইজ দ্য সিঙ্গুলারিটি থিওরি, সেকেন্ড ইজ দ্য বিগ ব্যাং থিওরি, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্য
তৃতীয় নামটা কি বললাম, এটি এক্সপেন্ডিং ইউনিভার্স, এক্সপেন্ডিং ইউনিভার্স থিওরি। ওকে, অর্থাৎ পরীক্ষায় যদি আমাদের এইগুলো নাম দিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে তখন আমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। সিঙ্গুলারিটি থিওরি নিয়ে যে কোনো কোশ্চেন আস্ক করে তো আমাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। এবার বলে রাখি যে বিগ ব্যাং কথাটা যে বলছি আমরা, বিগ ব্যাং এই টার্মসটা কিন্তু কোনো প্রোপাউন্ডার ব্যবহার করে না, বা এই টার্মসটা বিগ ব্যাং টার্মস যেটা বলছি এই টার্মসটা কিন্তু কোনো প্রোপাউন্ডার দেয়নি। বিগ ব্যাং থিওরির যে প্রোপাউন্ডার রয়েছে, যারা এই থিওরিটিকে প্রোভাইড করেছেন, তারা কিন্তু কেউই এই বিগ ব্যাং টার্মসটাকে ইউজ করেনি। কারা ইউজ করেছিলেন, বা বলতে পারি কে ইউজ করেছেন, এই বিগ ব্যাং টার্মটা কিন্তু ইউজ করেছেন ফ্রেড হোয়েল, যিনি কিনা একজন অপোজিশন, বলতে পারি অপোজিশন বা বলে ক্রিটিসাইজার অফ দিস বিগ ব্যাং থিওরি। তাহলে এর নামটাই দেখো কত অদ্ভুত, যে নামটা দিয়েছে ফ্রেড হোয়েল, যে নামটা দিয়েছে বিগ ব্যাং, এই থিওরির কিন্তু ইনি প্রোপাউন্ডারই নন, বরং ইনি এর অপোজিশন। আমরা দেখি 1949 সালে বিবিসি ব্রডকাস্টিং, তখন তো আর টিভি ছিল না, তো রেডিও ব্রডকাস্টিংয়ে গিয়ে ফ্রেড হোয়েল প্রথমবারের জন্য ওই বিগ ব্যাং কথাটা কিন্তু ইউজ করেন। ওকে, সো পরীক্ষা কিন্তু এটাও আসতে পারে যে বিগ ব্যাং কথাটি কে প্রথম ইউজ করেছিলেন। এই ফ্রেড হোয়েল যে থিওরিটি দিয়েছেন, বা বলতে পারি এই থিওরির অপোজিশন বা স্ট্রং অপোনেন্ট যে থিওরিটি, সেটি হলো স্টেডি স্টেট থিওরি। কোন থিওরি? স্টেডি স্টেট থিওরি। ওকে, তাহলে স্টেডি স্টেট থিওরির প্রোপাউন্ডার হচ্ছেন এই ফ্রেড হোয়েল, আর তিনি বিবিসির ব্রডকাস্টিংয়ে গিয়ে প্রথমবারের জন্য এই বিগ ব্যাং কথাটা ইউজ করেন। ওকে, সো আই হ্যাভ আন্ডারস্টুড। এবার চলে আসি যে আমাদের ওয়েট, আচ্ছা, এই যে টিনি বলসটার কথা বলেছিলাম আমি, এই সিঙ্গুলার টিনি বলস থেকে কি করে আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হলো সেটা আমরা এবার জেনে নিই। সো ইনিশিয়ালি যে টিনি বলসের কথা আমরা বলেছিলাম, যেখানে বিগ এক্সপ্লোশনটা অকার্ড হলো, উইথ দিস বিগ এক্সপ্লোশন বা এই বড় যে বিগ ব্যাং হলো, এই বিগ ব্যাংয়ের মাধ্যমে কিন্তু তিনটে জিনিস এক্সিস্টেন্সে আসলো। থ্রি থিংস কাম ইন এক্সিস্টেন্স আফটার দিস এক্সপ্লোশন। ওকে, এক্সপ্লোশনের পরে তিনটে জিনিস আমাদের ইউনিভার্সে আসলো। হোয়াট আর দ্য থ্রি থিংস দ্যাট কামস ইন প্লেস or come in existence? These are the matter অর্থাৎ বস্তু। এই গোটা ইউনিভার্সের মধ্যে বস্তু আসলো প্রথমত। ওকে, আমি এগুলো ইন ডিটেলসে আলোচনা করব। সেকেন্ডলি, দ্য সেকেন্ড থিংস দ্যাট কাম ইন এক্সিস্টেন্স, এই ইউনিভার্সে সেকেন্ডলি যে বস্তুটি উৎপত্তি হলো সেটা হলো স্পেস। স্পেসের উৎপত্তি হয় কীভাবে আমি এক্সপ্লেন করছি। সো দিস ওয়াজ দ্য সিঙ্গুলার পয়েন্ট, সিঙ্গুলার টিনি বলস। From these singular teeny balls, matters has started scattering out. ম্যাটারগুলো বা বস্তুগুলো ছড়াতে শুরু করলো। যখন বস্তুগুলো, মনে করো দিস ম্যাটার হ্যাজ স্ক্যাটার্ড আউট ফ্রম দিস সিঙ্গুলার বল, এই সিঙ্গুলার টিনি বল থেকে এই ম্যাটারগুলো স্প্রেড হয়েছে, স্প্রেড আউট হয়েছে। When this matter spread out, in between the matter and the singular point, এই সিঙ্গুলার পয়েন্ট আর ম্যাটারের মধ্যে কি একটা গ্যাপ রয়েছে। দিস ওয়াজ দ্য সিঙ্গুলার পয়েন্ট অ্যান্ড দিস ম্যাটার হ্যাজ কাম আউট ফ্রম দিস সিঙ্গুলার পয়েন্ট। সো এই যে ম্যাটারটা বেরিয়ে আসলো এবং যে সিঙ্গুলার টিনি বল ছিল, এর মধ্যে কি একটা গ্যাপ তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে বা ফাঁকা অংশ তৈরি হয়েছে, দ্যাট ইজ দ্য স্পেস। সো ইন দিস ওয়ে দিস স্পেস হ্যাজ ফর্ম ইন দিস ইউনিভার্স। সেকেন্ডলি, স্পেস হ্যাজ ফর্ম, প্রথমত এই ম্যাটারগুলো কি হলো, এই টিনি বলস থেকে বেরিয়ে আসলো, এই টিনি বলসগুলো থেকে এই ম্যাটারগুলো বেরিয়ে আসলো। দেন কীভাবে গ্যাপস তৈরি হলো, গ্যাপসের মাধ্যমে আমরা বলতে পারি স্পেসের উৎপন্ন হলো। এবং থার্ডলি, টাইম হ্যাজ ফর্ম, কীভাবে টাইমের উৎপত্তি হলো চলো আলোচনা করছি। সো এই ম্যাটারগুলো যখন এই টিনি বলস বা সিঙ্গুলার পয়েন্ট থেকে বেরিয়ে আসলো, তারা একটা স্পিডে কিন্তু ট্রাভেল করতে শুরু করলো। ওকে, তারা যে ট্রাভেল করছিল, দ্য ম্যাটার দ্যাট হ্যাজ স্ক্যাটার্ড আউট ফ্রম দ্য সিঙ্গুলার পয়েন্ট, দে স্টার্টেড ট্রাভেলিং টু দ্য ইনফিনিট ডিরেকশন ফ্রম অল দ্য ডিরেকশন। 10টা দিক আমরা বলি যে আমরা সাধারণত আমাদের কয়টি দিক রয়েছে, 10টা দিকে, 10 দিকেই কিন্তু এই ম্যাটারসগুলো
স্ক্যাটার্ড আউট হতে শুরু করলো। আর যখন স্ক্যাটার্ড আউটার ডিরেকশনে স্ক্যাটার্ড হলো ম্যাটারগুলো, তারা একটা নির্দিষ্ট রেটে বা নির্দিষ্ট স্পিডে ট্রাভেল করছিল নিশ্চয়ই। সো বেসিক্যালি আমরা যদি দেখি আমাদের সেলেস্টিয়াল বডিজ যেগুলো রয়েছে তাদের যে ডিস্টেন্স আমরা যদি মেজারমেন্ট করে থাকি, কিভাবে ডিস্টেন্স মেজার করে থাকি বা ট্রাভেলিং রেট কিভাবে মেজার করে থাকি, how do we measure the distance of celestial bodies? Using an unit, that is the light year, right? Light years বলে একটা ইউনিট ব্যবহার করে থাকি আমরা ফর মেজারিং দ্য ডিস্টেন্স অফ ডিফারেন্ট সেলেস্টিয়াল বডি। অর্থাৎ পৃথিবী থেকে কোনো একটি গ্যালাক্সি কত দূরে অবস্থান করছে সেই দূরত্বটা মেজারমেন্টের করার জন্য আমরা বা বলতে পারি সায়েন্টিস্টরা যে ইউনিটটি ব্যবহার করে থাকে, দ্যাট ইজ কল দ্য লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স কীভাবে মাপা হয়? যেমন আমরা যদি ধরে নিই সূর্য থেকে যে লাইটটা বেরিয়ে আসে পৃথিবীতে পৌঁছাতে, আমরা জানি পৃথিবীতে পৌঁছাতে 8 মিনিট 20 সেকেন্ড টাইম লাগে। 8 মিনিট 20 সেকেন্ডস বা বলতে পারি 500 টোটাল 500 সেকেন্ড টাইম লাগে। ওকে, তো এই লাইটটা এক বছরে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে, দ্য লাইট দ্যাট ট্রাভেলস দ্য ডিস্টেন্স ইন এ ইয়ার, এক বছরে লাইট যতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেই ডিস্টেন্সটাকে আমরা কি বলি? 1 লাইট ইয়ার বলে থাকি। ওকে, যখন আমরা এই 1 লাইট ইয়ার বলছি তখন দেখো একটা ইউনিটস আমরা নিয়েছি এখানে, দ্যাট ইজ 1 ইয়ার। ডিস্টেন্স মেজার করার জন্য যে ইউনিটটা ইউজ করছি দ্যাট ইজ দ্য 1 ইয়ার, অর্থাৎ টাইমেরই তো ইউজ করছি আমরা, রাইট? সো ইন দিস ওয়ে টাইম, স্পেস অ্যান্ড ম্যাটার হ্যাজ ফর্ম উইথ দি এক্সপ্লোশন অফ দি সিঙ্গুলার পয়েন্ট। অর্থাৎ সিঙ্গুলার পয়েন্টটার বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে বা বলতে পারি এই ইউনিভার্সে যে 3টি বস্তুর উৎপন্ন হলো সেগুলো হলো এই ম্যাটার, স্পেস অ্যান্ড টাইম। সো নাও দ্য কোয়েশ্চেন মে অ্যারাইজ দ্যাট হোয়াট ম্যাটার্স হ্যাজ ফর্মড, এভাবে কোন ম্যাটারগুলো উৎপন্ন হয়েছিল। তো চলো আমরা নেক্সট স্লাইডে আলোচনা করবো এই নিয়ে যে কোন কোন ম্যাটারগুলো প্রাথমিকভাবে এই সিঙ্গুলার পয়েন্ট বা সিঙ্গুলারিটি থেকে উৎপন্ন হয়েছিল। So I have presented here a pictorial representation of our universe, how this universe has formed from a singular point to today's position. একটা সিঙ্গুলার পয়েন্ট থেকে আমাদের এই ইউনিভার্স কিভাবে আজকের দিনের অবস্থা সেই অবস্থায় পৌঁছালো সেটা আমি এই পিকচারের মাধ্যমে দেখিয়েছি। সো এই ইউনিভার্সের যে ইভলিউশনটা যদি দেখি, একটা ছোট্ট বিন্দু থেকে কিভাবে আমাদের এই ইউনিভার্সের একটা ভাস্ট ইউনিভার্সের উৎপত্তি হলো তার যদি হিস্ট্রিটা আমরা দেখি তাহলে দেখতে পাবো সেখানে কিন্তু সময়ের সঙ্গে ফিউ গ্রেটার বলতে পারি বা বেশ কয়েকটি মেজর চেঞ্জেস এই ইউনিভার্সে এসছে। আফটার দ্য এক্সপ্লোশন মেজর চেঞ্জেস এই ইউনিভার্সে কিন্তু এসছে। কোন কোন মেজর চেঞ্জেসগুলো এসেছে? সো দিস মেজর চেঞ্জেস উই ক্যান ডিভাইড ইন 4 স্টেজেস ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ভালোভাবে বোঝার জন্য আমরা যদি দেখি এই যে ইউনিভার্সের এভলিউশনটাকে আমরা যদি ভালোভাবে আলোচনা করতে যাই বা ক্লিয়ারলি আলোচনা বুঝতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে যে এদের মধ্যে কি কি মেজর চেঞ্জেসগুলো এসেছে সেটি আমাদের জানতে হবে। তো এই মেজর চেঞ্জেসগুলোর উপর ডিপেন্ড করে আমি বোঝার স্বার্থে বা সহজভাবে বোঝার জন্য এর ইভলিউশনটাকে 5টা স্টেজে আমি ডিভাইড করেছি। কি 5টা ডিভিশন? দ্য মেজর চেঞ্জেস বা প্রথম যে মেজর চেঞ্জ আসে এক্সপ্লোশনের পরে দ্যাট ইজ দ্য উইদিন 1 মিলিসেকেন্ড। অর্থাৎ এই এক্সপ্লোশন হওয়ার 1 মিলিসেকেন্ডের মধ্যেই যে মেজর চেঞ্জেস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট স্টেজে। ইন সেকেন্ড স্টেজ যেটা হলো 3 মিনিট, অর্থাৎ এক্সপ্লোশনের আফটার দ্য এক্সপ্লোশন উইদিন 3 মিনিটস another major changes come in this universe. কি সেই মেজর চেঞ্জেস সেটা আমরা জানবো সেকেন্ড স্টেজে। থার্ড যে মেজর চেঞ্জেস আছে সেটা আসে অ্যাবাউট 3,80,000 ইয়ার লেটার। 3,80,000 years later. ওকে, অর্থাৎ ফার্স্ট মেজর চেঞ্জ আসে 1 মিলিসেকেন্ডের মধ্যে, সেকেন্ড যে মেজর চেঞ্জ আছে সেটা 3 মিনিটসের মধ্যে, থার্ড মেজর চেঞ্জ আছে উইদিন দ্য 3,80,000 years after the explosion, after the Big Bang.
ওকে, দেন ফোর্থ মেজর চেঞ্জেস আছে উইদিন দ্য 5 লাখ ইয়ার্স। ওকে, কি কি চেঞ্জেস এসেছিলো সেটাই কিন্তু মেইন আলোচনার বিষয় আমাদের এই গোটা থিওরির মেকানিজমটা আলোচনা করতে গেলে। 5 লাখ ইয়ার লেটারে কি চেঞ্জেস এসেছিলো, দেন লাস্ট স্টেজ যেটা হলো অ্যাবাউট 15 to 20 crore ইয়ার্স লেটার অফ দ্য বিগ ব্যাং। বিগ ব্যাংয়ের 15 থেকে 20 কোটি বছর পরে একটা মেজর চেঞ্জেস আছে যখন কিন্তু গ্যালাক্সিস ফর দ্য ফার্স্ট টাইম গ্যালাক্সিস হ্যাজ স্টার্টেড ফর্মিং। ওকে, সো দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ দ্যাট হ্যাজ ফর্ম উইদিন 1 মিলিসেকেন্ড। সেকেন্ড স্টেজ তৈরি হয় 3 মিনিটের মধ্যে। থার্ড স্টেজ আমরা আলোচনা করব যেটা যে ঘটনাটি ঘটেছিল উইদিন 3,80,000 ইয়ার্স। ফোর্থ স্টেজে আমরা 5 লাখ বছর পরে আফটার দ্য এক্সপ্লোশন কী কী ঘটনা ঘটেছিল বা কী কী চেঞ্জেস এসেছিলো সেটা আলোচনা করলাম। ফিফথ আবার লাস্টে কীভাবে এই গ্যালাক্সিসগুলোর উৎপন্ন হয়েছিল সেটা আমরা জানবো এই 5টা স্টেজের মাধ্যমে। তো চলো, সো ইন দ্য ফার্স্ট স্টেজে কী হয়, এটাকে আমাদের সিঙ্গুলার পয়েন্ট ভাবতে হবে বা সিঙ্গুলারিটি। আফটার দ্য এক্সপ্লোশন, এই সিঙ্গুলার পয়েন্ট থেকে যখন এক্সপ্লোশন হলো, যখন প্রথমবার জন্য এক্সপ্লোশন হলো উইদিন 1 মিলিসেকেন্ডস, উইদিন 1 মিলিসেকেন্ডসের মধ্যে আমরা যেমন জেনেছিলাম যে ইনিশিয়ালি দ্য টেম্পারেচার অফ দিস সিঙ্গুলার পয়েন্ট ওয়াজ ইনফাইনাইট, যেটা মেজারেবল ছিল না, ইনফাইনাইট টেম্পারেচার ছিল। উইদিন 1 মিলিসেকেন্ড দ্য টেম্পারেচার হ্যাজ ডিক্রিজড রিমার্কেবলি, একদম ভীষণভাবে টেম্পারেচার কমে যায় অ্যান্ড ইট রিচ টু 10 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ভাবো 1 মিলিসেকেন্ডের মধ্যে এর টেম্পারেচার কত হয়, 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। 1 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 1 মিলিসেকেন্ডের মধ্যে 10 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল আমাদের ইউনিভার্সের। তাহলে এই সিঙ্গুলার পয়েন্টে কত হাই টেম্পারেচার ছিল, ইউ ক্যান নট ইভেন ইমাজিন, রাইট? যখন 10 বিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের ইউনিভার্সের টেম্পারেচার পৌঁছলো, দেন হোয়াট হ্যাপেন, বিকজ অফ দ্য নিউক্লিয়ার ফিউশন প্রসেস, বিকজ অফ দ্য নিউক্লিয়ার ফিউশন প্রসেস, যে মেটারগুলো এই সিঙ্গুলার পয়েন্ট থেকে বেরিয়ে আসে, সেগুলো কিন্তু একটা নিউক্লিয়ার ফিউশন প্রসেসের মাধ্যমে এই মেটারগুলো ডিভিশন হয়ে যায় বা ডিভাইড হয়ে যায় বা কোলাইড হয়ে যায়। কোলাইড হয়ে গিয়ে কি হয়, এখানে ফর্ম করে প্রথমত ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড ফোটন বা লাইট। তাহলে 4টি মেন উপাদান আমি বলেছিলাম এখানে তোমাদের যে কি ম্যাটার অ্যাকচুয়ালি উৎপত্তি হয় আফটার দ্য এক্সপ্লোশন, হুইচ ম্যাটার্স has come in existence in this universe. So there are 4 matters. One is electron, proton, neutron and photon বলছি আমরা এটাকে। ওকে, photon has formed। এই 4টে ম্যাটার কিন্তু প্রাথমিকভাবে আমাদের এই ইউনিভার্সে উৎপত্তি হয়। সো দেখো, তাহলে এই 4টে ম্যাটার কিভাবে উৎপন্ন হলো, থ্রু দ্য নিউক্লিয়ার ফিউশন প্রসেস। when temperature decrease after the explosion, when temperature decreased by 10 billion degree centigrade and there was a nuclear fusion process occurred. Because of this nuclear fusion process, all these matters has converted into electron, proton, neutron and photons. এই 4টে বেসিক এলিমেন্টস দিয়েই বা ম্যাটার দিয়েই কিন্তু আমাদের এই ইউনিভার্সিটি উৎপন্ন হয়েছে। ওকে, so this was the first stage when these matters has formed. Next, in the second stage what happened, দ্বিতীয় স্টেজে কি হলো, তো অ্যাবাউট 13 পয়েন্ট, যেটা আমি তোমাদেরকে বলিনি, 13.8 বিলিয়ন ইয়ার এগো, 13.8 বিলিয়ন ইয়ার্স এগো দিস এক্সপ্লোশন হ্যাজ অকার্ড। ওকে, যে এক্সপ্লোশনটার কথা বললাম, বিগ ব্যাং, দিস হ্যাজ হ্যাপেন্ড অ্যাবাউট 13.8 বিলিয়ন ইয়ার্স। কথায় কথায় তোমাদেরকে বলা হয়নি। ওকে, সো 13.8 বিলিয়ন ইয়ার এগো যখন এই এক্সপ্লোশনটা হলো, দেন ফার্স্ট স্টেজে আমরা দেখলাম শুধুমাত্র যে 4 এলিমেন্টস রয়েছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড
photons. These 4 elements has formed here. Then after 3 minutes after 3 minutes of the explosionটা হওয়ার 3 মিনিটসের মধ্যে টেম্পারেচার, এই ইউনিভার্সের টেম্পারেচার হ্যাজ রিডিউসড বাই 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবার যখন টেম্পারেচার এতটা কমে গেল 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে গেল, প্রথমে দেখো ইনফিনাইট ছিল, in the first stage it was infinite, in second stage it was 10 billion degree centigrade, third stage এর টেম্পারেচার আরো রিডিউস হলো, টেম্পারেচার রিডিউস হয়ে it reached to 100 million degree centigrade. So here now we know that electron, proton, neutron, photon যেগুলো এখানে ছিল এর মধ্যে proton and neutrons, proton and neutrons, not photon, proton and neutrons, they have settled down. Okay, photon and neutrons, photon আর নিউটন এখানে সেটেল ডাউন হয়ে গেল বিকজ অফ দ্য কলিউশন প্রসেস। যেহেতু এখানে প্রচণ্ড টেম্পারেচার ছিল, অনেক টেম্পারেচার, দেখো হাউ টেম্পারেচার, সো হাই টেম্পারেচার ইট ওয়াজ দেয়ার অ্যাবাউট 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারে প্রত্যেকটা এলিমেন্টস, ইলেকট্রন বলো, প্রোটন বলো, ফোটনস বলো আর নিউট্রনস বলো, সবাই কিন্তু র্যান্ডমলি পুরো স্পিডে ছোটাছুটি করছিল। ওকে, বিকজ অফ দেয়ার সাচ মুভমেন্ট, এত হাইলি তারা মুভমেন্ট করছিল বিকজ অফ হাই টেম্পারেচার, বিকজ অফ দ্য কলিউশন প্রসেস। কলিউশন মানে বুঝতে পারছো, ধাক্কা ধাক্কি লাগা, অর্থাৎ একজন আরেকজনের সঙ্গে ধাক্কা লেগে প্রাথমিকভাবে ফোটনস অ্যান্ড নিউট্রন দে হ্যাভ সেটেল ডাউন অর দে হ্যাভ ফর্মড এ বন্ডিং। ওকে, একটা বন্ডিং তারা ফর্মেশন করে অ্যান্ড দুজনে সেটেল ডাউন হয়ে কি হয় আমরা জানি, নিউট্রনস আর ফোটন, নিউট্রন আর প্রোটন মিলে কি তৈরি করে, নিউক্লিয়াস তৈরি করে অফ অ্যাটমস। So here this stage or this second stage is also known as the nucleosynthesis. Nucleosynthesis period. Okay. So 3 মিনিটের মধ্যেই কিন্তু বিভিন্ন গ্যাসের, ইনিশিয়ালি আমরা যদি দেখি বিভিন্ন গ্যাসেস, বেসিক্যালি হাইড্রোজেন যাদের অ্যাটমিক পাওয়ার 1 অর্থাৎ কম অ্যাটমিক নাম্বার যুক্ত যেসব গ্যাস রয়েছে সেগুলো কিন্তু বা ম্যাটার রয়েছে সেগুলো তৈরি হওয়া শুরু করে। হাইড্রোজেন তৈরি হয় যার অ্যাটমিক নাম্বার 1, দেন হিলিয়াম উৎপন্ন হয় যার অ্যাটমিক নাম্বার 2, দেন লিথিয়াম তৈরি হয় যার অ্যাটমিক নাম্বার 3 বেসিক্যালি, অ্যান্ড বেরিলিয়াম তৈরি হয় যার অ্যাটমিক নাম্বার 4। তো এই 4টে উপাদানের নিউক্লি কিন্তু এখানে তৈরি হয়। নিউক্লি এখানে স্পেলিংটা একটু ভুল হয়েছে, নিউক্লি কিন্তু তৈরি হয় NuCl, নিউক্লি তৈরি হয় নিউক্লিওসিনথেসিস পিরিয়ডের প্রসেসের মাধ্যমে। এই নিউট্রন and proton settle down হয় and they have formed nuclei of different gases like hydrogen, helium, lithium and beryllium, যাদের আমি অ্যাটমিক নাম্বারগুলো কিন্তু পাশে লিখে দিয়েছি। ওকে, সো এরকম প্রাথমিক যে উপাদানগুলো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এগুলো যাদের অ্যাটমিক নাম্বার 1, 2, 3, 4, এগুলো এই প্রাথমিক উপাদানগুলো কিন্তু প্রথমবারের জন্য তাদের নিউক্লি উৎপন্ন হওয়া শুরু হয় within the 3 minutes, and this is the reason why this period is known as the nucleosynthesis period. Okay, now come to the আরেকটা জিনিস এখানে বলা দরকার আমার, যে এবারে দেখো প্রোটন আর নিউট্রন এরা তো সেটেল ডাউন হয়ে গেল, অর্থাৎ তারা আর ছোটাছুটি করছে না, তারা দুজনে বন্ডিং তৈরি করে এক জায়গায় সেটেল ডাউন হলো। নাও 2 আদার এলিমেন্টস, একটা ফোটন অর্থাৎ লাইট আর ইলেকট্রনস, দে আর স্টিল suspending in this universe. Okay, still they are moving so fast in this universe. এই ইউনিভার্সের মধ্যে ছোটাছুটি তখনও কী করছিল, এই ইলেকট্রনস অ্যান্ড ফোটনস অর্থাৎ লাইট। তো যেহেতু তারা ছোটাছুটি করছিল সেই কারণে অন দ্যাট টাইম দ্য কালার অফ আওয়ার ইউনিভার্স ওয়াজ ওপেক।
দ্য কালার অফ আওয়ার ইউনিভার্স ওয়াজ ওপেক। কি কারণে ওপেক ছিল? এই যে দেখো এগুলো যে বাইটার পোর্শনগুলো দেখতে পাচ্ছ একটু হলুদ হলুদ বা হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, দিস আর দ্য ফোটনস বা লাইট বলতে পারি, এগুলো হচ্ছে আমাদের ফোটনস। ওকে, এবং তাদেরকে ঘিরে দেখতে পাচ্ছ কারা রয়েছে? দিস আর দ্য ইলেকট্রনস, দিস আর দ্য ইলেকট্রনস। তাহলে ইলেকট্রনস আর ফোটনস তারা তখনও ছুটোছুটি করছিল। এবার যদি দেখি ইলেকট্রনস ছুটোছুটি করছে, তার সঙ্গে ফোটনস, আমরা জানি লাইট কিসের আকারে চলে? ওয়েভ আকারে ট্রাভেল করে। সো দে ওয়ার ট্রাভেলিং ইন দ্য ফর্ম অফ ওয়েভস, যাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলি। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ফোটনসগুলো কিন্তু কী করছিল? যখনই ফ্রিলি ট্রাভেল করার চেষ্টা করছিল, ওয়েন দে ওয়ার ট্রাইং টু ট্রাভেল ফ্রিলি ইন দিস ইউনিভার্স, দে ওয়ার ইন্টারসেক্টেড বাই, বা বলতে হবে তারা রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল বাই দ্য ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনসগুলো তাদের কিন্তু ফ্রিলি ট্রাভেল করতে বাধার সৃষ্টি করেছিল। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আওয়ার ইউনিভার্স ওয়াজ ওপেক ইন দিস টাইম। এই সময়ে তোমাদের দেখিয়ে দিই, এই সময়ে কিন্তু আমাদের ইউনিভার্স ওপেক ছিল। সো এখান থেকে ম্যাটার উৎপন্ন হওয়া শুরু করলো, এখানে আমাদের ইলেকট্রনস, প্রোটনস, নিউট্রনস অ্যান্ড ফোটনস তৈরি হলো, এবং এই সময়ে আমাদের ইউনিভার্সটাকে দেখবে কিন্তু ওপেক ছিল, অর্থাৎ নট ট্রান্সপারেন্ট। আমরা খালি চোখে, ট্রান্সপারেন্ট মানে কি? ফ্রিলি লাইট ট্রাভেল করতে পারবে, ফাঁকা জায়গা থাকবে, সেখানে কোনো রকমের লাইট, ট্রান্সপারেন্ট কথা হতে হলো লাইট পাস করতে পারবে। কিন্তু এখানে যেহেতু লাইট পাস হতে পারছিল না, ইলেকট্রন দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছিল, তাই কিন্তু আমাদের এই ইউনিভার্স ট্রান্সপারেন্ট ছিল না। মোরওভার ইট ওয়াজ ওপেক ইন দিস সেকেন্ড স্টেজ। ওকে, অর্থাৎ 3 মিনিটের পরে আমাদের ইউনিভার্স কিন্তু দেখতে পাবো ওপেক হয়ে যায়। ওকে, সো নাও কাম টু দ্য থার্ড স্টেজ। থার্ড স্টেজে কি হয়? ইন দ্য থার্ড স্টেজ, আবার দেখাই আমরা ডায়াগ্রামটা। দিস ইজ দ্য সিঙ্গুলার পয়েন্ট, ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ হয় 3 মিনিটের মধ্যে, 1 মিলি সেকেন্ডের মধ্যে আমাদের ছিল ফার্স্ট স্টেজ, 3 মিনিটের মধ্যে আমাদের সেকেন্ড স্টেজ। এবার থার্ড স্টেজে কি হয়? দ্যাট ইজ অকার্ড অ্যাবাউট 3,80,000 years ago। অর্থাৎ এক্সপ্লোশন, যে বিগ ব্যাংটা হলো, তার 3,80,000 বছর পরে টেম্পারেচার আরও ডিক্রিজড হয়ে গেল, টেম্পারেচার আরও রিডিউস হয়ে গেল। কতটা টেম্পারেচার পৌঁছায়? ইন দিস টাইম দ্য টেম্পারেচার অফ আওয়ার ইউনিভার্স ওয়াজ অ্যাবাউট 2,730 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 3,80,000 বছর যখন কেটে গেল এই এক্সপ্লোশন, 80,000 বছর কেটে গেল এই এক্সপ্লোশনের বা বিগ ব্যাঙের, তারপরে আমাদের এই গোটা ইউনিভার্সের টেম্পারেচার কিন্তু রিমার্কেবলি রিডিউস হয়, যেটা গিয়ে পৌঁছায় অ্যাট 2,330 ডিগ্রি। এটা অ্যাবাউট কিন্তু বলতে হবে আমাদেরকে, প্রায় 2,370 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পৌঁছালো আমাদের ইউনিভার্স। মানে বুঝতে পারছো, হাই ইনফিনাইট টেম্পারেচার থেকে এবার টেম্পারেচার রিডিউস হয়ে গেল মাত্র 2,730 ডিগ্রি সেন্টিগ্রেডে। অ্যান্ড ইন দিস স্টেজ, যখন এতটাই টেম্পারেচার কমে গেল, এবার কিন্তু যে ইলেকট্রন আর ফোটন বা লাইটের কথা বলছিলাম, নিউট্রন প্রোটন তো তারা আগেই সেটেল ডাউন হয়ে গিয়েছিল, এই ইলেকট্রন প্রোটনও কিন্তু কি হলো? তারা সেটেল ডাউন হয়ে গেল। তা অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ ডিফারেন্ট গ্যাসেস where there was neutron and protons, electrons, the electrons have settled down। অর্থাৎ তাদেরকে এই নিউক্লিকে ঘিরে এই ইলেকট্রনস কিন্তু বন্ডিং তৈরি করলো। যে নিউক্লিটা তৈরি হয়েছিল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, সেকেন্ড স্টেজে সেই নিউক্লিকে ঘিরে ইলেকট্রন কিন্তু সেটেল ডাউন হতে পারেনি সেই সময়। কেন হতে পারেন? তার মেইন কারণে আমি বলেছিলাম, বিকজ অফ দ্য হাই টেম্পারেচার অন দ্যাট টাইম। ওই টেম্পারেচারে ইলেকট্রনের বন্ডিং তৈরি করা নিউক্লিয়ার সঙ্গে পসিবল ছিল না। বাট ইন দ্য থার্ড স্টেজ, ওয়েন দ্য টেম্পারেচার অফ আওয়ার ইউনিভার্স হ্যাজ রিডিউসড বাই 2,730 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারে ইলেকট্রনরা কিন্তু এবার রেডি। তারা আর ছুটোছুটি করছে না, তারা কি হলো? রেডি হয়ে গেল এই নিউক্লিয়ার পাশে ঘুরতে, বা বলতে হবে তাদের বন্ডিংটা তৈরি করতে। সো ওয়েন with the nuclei the electrons has formed a bond, it means atom has formed। ওকে, তো এইভাবে
প্রথমবারের জন্য কিন্তু অ্যাটম তৈরি হলো। সো দিস স্টেজ we can consider as the atom formation stage. This stage can be considered as a stage of atom formation. Okay? তাহলে পরীক্ষায় আসতে পারে যে পৃথিবীর উৎপত্তির কত বছর পরে আমাদের অ্যাটম উৎপত্তি হয়, প্রথমবারের জন্য অ্যাটমের উৎপত্তি কত বছর পরে হয়। ওকে, নাও এবার ইলেকট্রন নিউট্রন প্রোটনের সঙ্গে ইলেকট্রন তার বন্ডিং তৈরি করলো, আর একজনই পড়ে থাকলো এই গোটা ইউনিভার্সে, দ্যাট ইজ দ্য লাইট অর ফোটন। এবার ফোটন ইট ক্যান নাও ফ্রিলি ট্রাভেল, there is no one to intercept him. এই বস্তুটিকে এবার ইন্টারসেপ্ট করার জন্য কেউ নেই, লাইটকে আটকানোর মতো কেউ নেই। সো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম our universe has become transparent. ওকে, এর আগে কি দেখেছিলাম, ইউনিভার্সটা ছিল এরকম ধুন্দুলা আসা, একদম ধুন্দুলা আসা আছে। দেখো এখানে লাইট ট্রাভেল করতে পারছে না, সব ইলেকট্রনস তাকে আটকাচ্ছিল, ইন্টারসেপ্ট করছিল, তার জন্য এখানে ওপেক ছিল। ইন দ্য সেকেন্ড স্টেজ ইউনিভার্স ছিল এখানে ওপেক, অ্যান্ড থার্ড স্টেজ অ্যাবাউট 3,80,000 years লেটার। এটাও প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে কত বছর পরে আমাদের ইউনিভার্স ট্রান্সপারেন্ট হয়েছিল। কি কারণে ট্রান্সপারেন্ট হয়েছিল? বিকজ ইলেকট্রন সেটেল ডাউন হয়ে গেছিলো বা বন্ডিং তৈরি করেছিল তার নিউক্লিয়াসের সঙ্গে, বলেই পরবর্তীতে ফোটনস ফ্রিলি কুড ট্রাভেল দ্য ডিস্টেন্স, ওকে, ইন দিস ইউনিভার্স। অ্যান্ড তার জন্যই কিন্তু প্রথমবারের জন্য আমাদের এই ইউনিভার্স ট্রান্সপারেন্ট হয়ে গেল। সো দিস কাইন্ড অফ ইনসিডেন্টস হ্যাপেন ইন দি থার্ড স্টেজ। Okay, now come to fourth stage. Fourth stage. তো fourth stage কি হয়, আবারও ডায়াগ্রামটাকে একটু এঁকে দেখাই। So this is similar points, first stage, second stage, third stage. Now fourth stage. Okay, এবার fourth stage শুরু হচ্ছে। The fourth stage কি কি ঘটনাগুলো ঘটে? This fourth stage has started about 5 lakhs years ago. 5 lakhs years ago, 5 লক্ষ বছর, 5 lakhs years ago নয়, অ্যাকচুয়ালি এই বিগ ব্যাং এর বা এক্সপ্লোশনের 5 লক্ষ বছর পরে কিন্তু এই ফোর্থ স্টেজটা শুরু হয়। সো এই ফোর্থ স্টেজে কি হয়, প্রথমত আমাদের অবশ্যই বলতে হবে যেহেতু টেম্পারেচার রিডিউসের সঙ্গে সঙ্গে ঘটনাগুলো ঘটছে, তো এখানেও টেম্পারেচার চলে আসে। ওকে, সো অ্যাবাউট 5 lakhs years later the temperature of our universe become though there is not such information available information আমাদের এই টেম্পারেচার নিয়ে তত নেই, তবে তোমরা ধরে রাখতে পারো লগভগ 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 লক্ষ বছর পরে আমাদের এই ইউনিভার্সের টেম্পারেচার কিন্তু প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পৌঁছায়। ওকে, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন, দ্য অ্যাটম দ্যাট ওয়াজ ফর্ম হিয়ার, এখানে যে অ্যাটমগুলো তৈরি হয়েছিল, কি কি অ্যাটম তৈরি হয়েছিল, যেমন আমি বললাম লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, এই যে অ্যাটমসগুলো তৈরি হয়েছিল, এই অ্যাটমসগুলোর মধ্যে ডেনসিটি তো পার্থক্য নিশ্চয় ছিল। দেয়ার ওয়াজ ফ্লাকচুয়েশন ইন দি ডেনসিটি অফ ম্যাটার, আর বলতে পারি এই অ্যাটমসগুলো, এই যে অ্যাটমসগুলো তৈরি হলো থার্ড স্টেজে, ফোর্থ স্টেজে গিয়ে আমরা দেখলাম এই অ্যাটমগুলোর ডেনসিটি কিন্তু সেম ছিল না, বিকজ অফ দ্য ফ্লাকচুয়েশন ইন দি ডেনসিটি অফ দিস অ্যাটমস, অ্যান্ড অ্যাজ দেয়ার ওয়াজ গ্র্যাভিটেশনাল পাওয়ার, গ্র্যাভিটি অ্যান্ড আরেকটা শক্তি। তাহলে অ্যাটমসগুলো বিভিন্ন ডেনসিটির হয়, তার সঙ্গে গ্র্যাভিটি তাদেরকে অ্যাট্রাক্ট করে, এবং গ্র্যাভিটি তো এত পাওয়ার নেই যে প্রত্যেকটা বস্তুকে এত মেজরলি অ্যাট্রাক্ট করবে। অ্যালং উইথ দিস দি মিস্টিরিয়াস ফোর্স অফ ডার্ক ম্যাটার, তোমার নিশ্চয়ই নাম শুনেছ ডার্ক ম্যাটার অফ দিস ইউনিভার্স। এই ইউনিভার্স কিন্তু বেশিরভাগটাই বলতে পারি 85% অফ দিস ইউনিভার্স ইজ মেড অফ ডার্ক ম্যাটার। এই গোটা ইউনিভার্সটার কিন্তু তৈরি হয়েছে
বা ওটা ইউনিভার্সের মধ্যে প্রায় 85% যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু ডার্ক ম্যাটার। সো মিস্টিরিয়াস পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা এখনও রিভিল করতে পারিনি, কোনো সায়েন্টিস্ট এই ডার্ক ম্যাটার যে শক্তি বা পাওয়ার রয়েছে সেটা রিভিল করতে পারে নাই, তাই আমরা এটাকে মিস্টিরিয়াস পাওয়ার বলছি বা মিস্টিরিয়াস ফোর্স। এই মিস্টিরিয়াস ফোর্স অফ ডার্ক ম্যাটার অ্যান্ড গ্রেভিটেশনাল অ্যাট্রাকশন অফ দিস ইউনিভার্স কি করে, এই ডিফারেন্ট ডেনসিটির যে অ্যাটমসগুলো রয়েছে তাদেরকে এক জায়গায় নিয়ে আসে বা অ্যাট্রাক্ট করে বলতে পারো। বিভিন্ন ডেনসিটিতে থাকা বিভিন্ন অ্যাটমসগুলোকে অ্যাট্রাক্ট করে মিনস তাদেরকে আকর্ষিত করে। ওকে, ফ্লাকচুয়েশন অফ ইন দ্য ডেনসিটি অফ দ্য অ্যাটমস, বিভিন্ন ডেনসিটির থাকা অ্যাটমসগুলোকে অ্যাট্রাক্ট করে কোন কোন শক্তির মাধ্যমে, বিকজ দ্য মিস্টেরিয়াস ফোর্স অফ দ্য ডার্ক ম্যাটার অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স। থার্ড স্টেজে এটাই মূলত হয়ে থাকে এবং তারা অ্যাট্রাকশনের মাধ্যমে একটা ক্লাম্পস তৈরি করে, বলতে পারি ক্লাম্পস বা ক্লাউড টাইপের একটা জিনিস, যেখানে ম্যাটার্সগুলো ছিল বা অ্যাটমসগুলো একসঙ্গে ছিল, ফলে এমনকি বিভিন্ন ক্লাউডস টাইপের একটা ক্লাম্পস তৈরি করে এই ম্যাটারগুলো অ্যাট্রাকশনাল পাওয়ারের কারণে। ওকে, সব ম্যাটারগুলো এক জায়গায় স্থিত হয়ে বা সব ম্যাটারগুলো এক জায়গায় এসে বিকজ অফ অ্যাট্রাকশনাল পাওয়ার তারা কিন্তু একটা ক্লাম্পস তৈরি করে, ক্লাম্পস অফ ম্যাটার তৈরি করে। যেমনটা আমরা নেবুলা বলে থাকি, নেবুলা যেমনটা দেখতে হয় না, ঠিক তেমন একটা ক্লাম্পস তৈরি করে। তো ফোর্থ স্টেজে এরকম অনেকগুলো কিন্তু ক্লাম্পস তৈরি করে ম্যাটারের, এরকম অনেকগুলো ম্যাটারের ক্লাম্পস এই ফোর্থ স্টেজে তৈরি হয়। তো এই ফোর্থ স্টেজে কি বলতে পারি, দিস স্টেজ ক্যান বি ডিফাইন অ্যাজ আ ফরমেশন অফ ম্যাটার অফ ক্লাম্পস। তো এই ক্লাম্পসগুলো কীভাবে তৈরি হলো বা এই নেবুলাগুলো কীভাবে তৈরি হলো বা এই ক্লাউডগুলো কীভাবে তৈরি হলো, বলে দিলাম দুটো ফোর্সের কারণে তৈরি হয়েছে। একটা হলো মিস্টিরিয়াস ফোর্স অফ ডার্ক ম্যাটার, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স। আর কী দিয়ে তৈরি হলো, যে বিভিন্ন ডেনসিটির যে অ্যাটমসগুলো রয়েছে সেগুলো থেকে তৈরি হলো। ওকে, নাও কাম দ্য লাস্ট স্টেজ, দ্যাট ইজ দ্য ফিফথ স্টেজ। এই স্টেজে আমরা দেখব কীভাবে আমাদের এই ইউনিভার্সের উৎপত্তি হয়েছে। সো এই ইউনিভার্সে গ্যালাক্সির উৎপত্তি হয় ইন দিস ফিফথ স্টেজ। দিস স্টেজ আবার দেখাই 1 2 3 4, দিস ইজ দ্য ফিফথ স্টেজ। তো এই ফিফথ স্টেজ শুরু হয় অ্যাবাউট 15 to 20 crore ইয়ার্স, অর্থাৎ বিগ ব্যাংয়ের প্রায় 15 থেকে 20 কোটি বছর পরে, 15 থেকে 20 কোটি বছর পরে যখন টেম্পারেচার অনেকটাই রিমার্কেবলি রিডিউস হয়ে যায়। এখানে আমাদের টেম্পারেচার সম্বন্ধে তেমন কোনো তথ্য পাওয়া যায় না, তাই আমি লিখছি না, তবে অনেকটাই টেম্পারেচার কিন্তু এই সময় রিডিউস হয়ে যায়। সেই কারণে প্রায় 15 থেকে 20 কোটি বছর পরে, এই বিগ ব্যাংয়ের 15 থেকে 20 কোটি বছর পরে যে ক্লাম্পসগুলোর কথা বলেছিলাম ক্লাম্পস অফ ম্যাটার, দিস ক্লাম্পস অফ ম্যাটার নাও কোয়েলস ইচ আদার। ওকে, কোয়েলস ইচ আদার মানে যেমনটা জলবিন্দুতে আমরা দেখি, একটি জলবিন্দু আরেকটা জলবিন্দুর সংস্পর্শে এসে ছোট ছোট দুটি জলবিন্দু কি হয়, দুজনের পরস্পরের পাশে এসে একটা বড় জলবিন্দু তৈরি করে। সেমভাবে দ্য স্মল ক্লাম্পস অফ ম্যাটার দে কোয়েলসেন্স বা বলতে পারি একজন আরেকজনের সঙ্গে পরস্পর সংস্পর্শে আসে এবং বড় বিগ ক্লাম্পস অফ ম্যাটার হ্যাজ ফর্ম। বড় ক্লাম্পস অফ ম্যাটার ফর্ম করে। এই বড় ক্লাম্পস অফ ম্যাটারই আলটিমেটলি বলা হয় প্রোটো গ্যালাক্সিস। ওকে, অর্থাৎ এই বড় ক্লাম্পস অফ ম্যাটারগুলোই কিন্তু গিয়ে পরবর্তীতে প্রোটো গ্যালাক্সি তৈরি করে। অ্যান্ড উইথ টাইম দিস প্রোটো গ্যালাক্সি হ্যাজ ফ্রেগমেন্টেড, বিভিন্ন টুকরো ভাগ হয়ে যায় এবং তা স্টারে পরিণত হয়। বিভিন্ন এই যে ম্যাটারগুলো দেখতে পাচ্ছি এগুলো স্টার ফর্ম করে এবং পরবর্তীতে গিয়ে এগুলোই গ্যালাক্সি রূপে অবস্থান করে। ওকে, সো ফাইনালি দিয়ে ফর্ম গ্যালাক্সি। ফ্রম প্রোটো গ্যালাক্সি, এই প্রোটো গ্যালাক্সি কী হয় পরবর্তীতে উইথ টাইম দে হ্যাভ ফ্রেগমেন্টেড ডাউন, তারা টুকরো হয়ে যায় অ্যান্ড প্রত্যেকটা টুকরো এক একটা স্টার হিসেবে থাকে
যেমনটা আমাদের সান, এই প্রত্যেকটা স্টার মিলিত হয়ে যেমন আমরা জানি গ্যালাক্সি তৈরি করে। সো ইন দিস ওয়ে অ্যাবাউট 15 to 20 crores ইয়ার এগো প্রথম যে গ্যালাক্সিটা তৈরি হয়, প্রায় আজ পৃথিবীর এই যে বিগ ব্যাংয়ের 15 থেকে 20 কোটি বছর পরে প্রথমবারে যেন গ্যালাক্সি তৈরি করে ইন দিস প্রসেস। তো আমি তোমাদের 5টি টোটাল স্টেজের কথা বলেছি। এই 5টি টোটাল স্টেজের মাধ্যমে কিভাবে ওয়ান বাই ওয়ান, দেখো ওয়ান বাই ওয়ান হাউ দে হ্যাভ ফর্ম আওয়ার ইউনিভার্স। আরেকবার এই ছবিটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে ফার্স্ট স্টেজ, এখানে টিনি বলস রয়েছে। এই টিনি বলস থেকে ম্যাটার বেরিয়ে আসলো। ম্যাটারগুলোর মধ্যে 4টে ভাগ ছিল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ফোটনস। এই 4টে ম্যাটারের মধ্যে প্রোটন আর নিউট্রন তারা বন্ডিং তৈরি করলো, আর ফোটন আর ইলেকট্রন দুজনে সাসপেন্ড করছিল সেই সময়। তারপরে এই 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 নিউট্রনসকে ঘিরে ইলেকট্রনসগুলো অবস্থান করলো। একবার বলে দিচ্ছি শর্টকাটে, ফোটনস তারপরে ট্রাভেল করা শুরু করলো, অর্থাৎ ইউনিভার্স ট্রান্সপারেন্ট হয়ে গেল। এইবার এই ইলেকট্রনসগুলোর মধ্যে ফ্লাকচুয়েশন থাকার কারণে, তাদের ডেন্সিটি ফ্লাকচুয়েশনের কারণে, এমনকি ডার্ক ম্যাটার যে এনার্জি, সেই এনার্জির কারণে তারা প্রত্যেকটা অ্যাটমস আরেকটা অ্যাটমসের কাছাকাছি আসলো। বিকজ অফ অ্যাট্রাকশনাল পাওয়ার, অ্যাট্রাকশন হয়ে ক্লাম্পস তৈরি করলো। এই ক্লাম্পসগুলো পরবর্তীতে একটা ক্লাম্পস আরেকটা ক্লাম্পসের সঙ্গে, দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে কিন্তু দেখিয়েছি, এগুলো অ্যাকচুয়ালি ক্লাম্পস অফ ম্যাটার। এই ক্লাম্পস অফ ম্যাটারগুলো পরবর্তীতে কীভাবে গ্যালাক্সিতে রূপান্তরিত হয়েছে উইথ টাইম। এটা জাস্ট প্রেজেন্ট ডে কন্ডিশন অফ আওয়ার ইউনিভার্স। এই যে ছবিটা দেখা হচ্ছে, এটা প্রেজেন্ট ডে কন্ডিশন অফ আওয়ার ইউনিভার্স। এভাবে কিন্তু আমাদের ইউনিভার্সের উৎপত্তি, বিগ ব্যাং থিওরি আলোচনা করে থাকে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ ক্লাস দেখার জন্য।